বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু বলে যে বাংলাদেশে ভারত ব্যাপকভাবে পণ্য রপ্তানি করে বলেই ভারত টিকে আছে। বাংলাদেশের বাজার যদি ভারতের হাতছাড়া হয়ে যায়, ভারতের ব্যবসা বাণিজ্য লাঠে উঠবে এবং একই সঙ্গে ভারতের যে ব্যবসায়ী যারা আছে তারা নাকি ভিক্ষার থলে নিয়ে রাস্তায় নেমে যাবে, এরকম ধারণা আছে। কিন্তু ভারতের লোকজন শুনে হয়তো হাসাহাসি করতে পারে, বাট বাংলাদেশের একটা বিস্তৃত জনগণের মধ্যে কিন্তু এই ধারণাই আছে। সেই হেতু চিন্তা করলাম যে এইটা নিয়ে তো একটা ভিডিওর অবতারণা করতে হয়, এবং এই হেতু একটু খোঁজ খবর নিলাম। তো নিতে গিয়ে যা পেলাম, ভাবলাম যে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদন করি, কি বলেন? এখানে যে দেখা যাচ্ছে যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্য ঘাটতি, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে, ঠিক আছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো বিপুল বাণিজ্য ঘাটতি। বাণিজ্যের পাল্লাটি ব্যাপকভাবে ভারতের দিকে হেলে আছে, এবং সেটাই তো থাকবে। ভারতের যদি রকমারি পণ্য থাকে, বৈচিত্র্যপূর্ণ পণ্য থাকে, যার চাহিদা বাংলাদেশে আছে, তাহলে তো বাংলাদেশ এগুলো আনবে। কিন্তু বাংলাদেশের যদি রকমারি পণ্য না থাকে, বৈচিত্র্যপূর্ণ পণ্য না থাকে, যার কোনো চাহিদা নাই ভারতে, তাহলে ভারতের ব্যবসায়ীরা তো সেগুলো আমদানি করবেন, এটাই তো স্বাভাবিক। খামোখা বাণিজ্য করার জন্য তো কেউ লস দিতে চাইবে না, তাই না? তারপরে কী বলছে যে বাণিজ্যের আকার, দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে সাধারণত 14 থেকে 16 বিলিয়ন ডলারের আশেপাশে থাকে। ভালো কথা, ধরা যাক 15 বিলিয়নের আশেপাশে থাকে। এখন দেখতে হবে যে কে কত আমদানি করে রপ্তানি করে। ভারতের রপ্তানি হলো 12 থেকে 14 বিলিয়ন ডলারের পণ্য, আর বাংলাদেশ রপ্তানি করে 2 বিলিয়ন ডলারের, এরকম 2 বিলিয়ন ডলারের। যেখানে 12 বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে ভারত, সেখানে বাংলাদেশ রপ্তানি করে 2 বিলিয়ন, তার মানে 10 বিলিয়ন ডলার ঘাটতি থাকে, ভারতের অনুকূলে থাকে, রাইট? তো তারপরে কি বলছে, ভারত থেকে বাংলাদেশের যে পণ্য আমদানি করে, দেখেন যে কী পণ্য আমদানি করে। দেখেন যে বিলাস দ্রব্য আমদানি করে না, যে পণ্যগুলো আমদানি করে এগুলো কিন্তু কমপ্লিটলি বাংলাদেশের অর্থনীতির একেবারে হৃৎপিণ্ড এবং রক্তপ্রবাহ, যেগুলো না আনলে বাংলাদেশের অর্থনীতি একেবারে কোনো অর্থনীতিই থাকতো না, পুরো ধসে পড়তো। সেটা কি? টেক্সটাইল কাঁচামাল। দেখেন, তুলা, সুতা, ফেব্রিক্স, তৈরি পোশাক শিল্পের জন্য এগুলো অপরিহার্য। তো বাংলাদেশের মেইন শিল্প কোনটা? তৈরি পোশাকই। তো তার পুরো কাঁচামাল কিন্তু ভারত থেকে আনে, এবং অলমোস্ট আমি দেখছি বাংলাদেশ যা কিছু আমদানি করে অলমোস্ট 90% ভারত থেকে আমদানি করে। যদি ভারত থেকে আমদানি না করতো, বাংলাদেশের কি এই বস্ত্রশিল্প, মানে রেডিমেড পোশাক, যে গার্মেন্টস শিল্প, এটার কি কোনো অস্তিত্ব থাকতো? অন্যান্য দেশ থেকে তুলা বা সুতা এগুলো আনলে দাম বেশি পড়ে যেত। সেক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারতো না, ফলে কি ধসে পড়তো। কত লক্ষ তাতে চাকরি যেত। তাহলে অন্তত এই সেক্টরের জন্য, মানে বেঁচে থাকার জন্য ভারত যে অপরিহার্য, এবং ভারতই যে বস্তুত বাংলাদেশকে বাঁচায় রাখে। যদিও তারা মাগনা দেয় না, কিন্তু যদি হুট করে তারা সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের পোশাক শিল্প তারা ধসিয়ে দেবে, এবং সেক্ষেত্রে তাদের কিছু তুলা নাইলে ডাম্পিং করে দিল। ডাম্পিং বোঝেন তো, ধ্বংস করে দেওয়া দিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য। তারা নাইলে 1 বিলিয়ন ডলারের তুলা ডাম্পিং করলো, তো কি করতে পারে না? শয়তানি বদমাইশি যদি করে, বাংলাদেশ যদি শত্রুতা করে, তো এটা তো ইজিলি করতে পারে। তারপরে কি বলছে, কৃষি ও খাদ্য পণ্য বাংলাদেশ আমদানি করে কোন? পেঁয়াজ, গম, চাল, চিনি, আদা, রসুন ও মশলা জাতীয়। এটা তো সবাই জানে। ভারত থেকে পেঁয়াজ না আসলে বাংলাদেশের পেঁয়াজের দাম কত হয়। সাম্প্রতিককালে তো আমরা দেখলাম যে ভারত থেকে কাঁচামরিচ না আসাতে বাংলাদেশে কেজি 500 টাকা হয়ে গেছিলো, তাই না? তারপরে অতি দ্রুত ভারত থেকে আমদানি করলো। আর বাংলাদেশের মুমিন মুসলমানের সবচাইতে প্রিয় মশলা যেটা পেঁয়াজ, সেটা কোথা থেকে আসে? রসুন, ভারত থেকে। জ্বালানি এবং বিদ্যুৎ সবচেয়ে ইম্পর্ট্যান্ট আইটেম, তাই না? সেটা কি? ভারত থেকে বাংলাদেশ সরাসরি বিদ্যুৎ, ওই যে আদানি গ্রুপের যে বিদ্যুৎ আসে, অলমোস্ট কত 15 থেকে 1600 মেগাওয়াট। ওই যে বাংলাদেশের উত্তরাঞ্চলের যে বিদ্যুতের সরবরাহ বস্তুত ওইটা দিয়েই করা হয়। ওই বিদ্যুৎ যদি না আসে, উত্তরাঞ্চল পুরো অন্ধকার।
তারপরে আর কি আনে, কিছু জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে আমদানি করে, এবং এখানে বস্তুত ডিজেল এবং পেট্রোল এই দুইটাই কিন্তু ভারত থেকে আসে। এই যে এত তেল লেসমাতি কাণ্ড ঘটে যাচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে, তাই না? কিন্তু বাংলাদেশ ঠিকই ভারতের কাছে গিয়ে মানে আবেদন নিবেদন করছে আমাদেরকে ডিজেল পাঠাও, ভারতও কেন জানি উদার হস্তে বাংলাদেশকে দিচ্ছে। ভারত যদি এখন সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে শিক্ষা দেবে, তো দরকার কি তাদের ডিজেল বাংলাদেশে পাঠানো? যে পরিমাণ ডিজেল বাংলাদেশে পাঠায়, তো এটা তো তাদের নিজেদের দেশে বিক্রি করতে পারে, কি পারে না? তাহলে বাংলাদেশকে দেওয়ার দরকারটা কি? তারপরে কি বলছে যে শিল্পপণ্য, যানবাহন, মূলধনী যন্ত্রপাতি, গাড়ি বা মোটরযান, এখন বাংলাদেশে যে গাড়ি চলে আমরা তো দেখি, বিশেষ করে বাস এবং ট্রাক, টাটা কোম্পানির বাস এবং ট্রাকে ভর্তি। তারপরে যে সিএনজি যে গাড়ি, যে বেবি ট্যাক্সিগুলো ভর্তি ভারতের গাড়িতে, না বাজাজ কোম্পানি, তো টিভিএস কোম্পানির গাড়িতে ভর্তি। এখন ভারত যদি বলে যে আমাদের এই গাড়ির পার্টস, স্পেয়ার পার্টস বাংলাদেশে পাঠাবো না, হ্যাঁ, যদি বলে, বাংলাদেশের অবস্থা কী হবে বুঝতে পারছেন? এইবার এখন বাংলাদেশ থেকে ভারতে কি কি পণ্য যায়? অতীতে ভারতে বাংলাদেশের পণ্য খুবই সামান্য থাকলেও, রপ্তানি সামান্য থাকলেও ভারত সরকার অনেক বাংলাদেশি পণ্যের ডিউটি ফ্রি বা শুল্কমুক্ত সুবিধা দেওয়ার পর থেকে রপ্তানি বাড়ছে। দেখেন, ডিউটি ফ্রি করে দিয়েছে, যেহেতু অলমোস্ট $8 থেকে $10 বিলিয়ন মানে বাণিজ্যিক ভারসাম্য ভারতের দিকে থাকে। এই জন্যে শেখ হাসিনার সময় ভারত কিন্তু কিছু কিছু পণ্যের উপরে শুল্ক তুলে দিল, যাতে করে অ্যাটলিস্ট কিছু পণ্য বাংলাদেশ থেকে ভারতে যায়। তো সেই সুবিধা নিয়ে কী কী পণ্য ভারতে গেছে? তৈরি পোশাক, ওই যে রেডিমেড গার্মেন্টসের যে পোশাক, এগুলো কিন্তু ভারতে যায়। আমি জানি না, ভারতের তো রেডিমেড পোশাকের অভাব নেই, তারপরে বাংলাদেশ থেকে নেয়, অর্থাৎ বাংলাদেশকে কিছু সুবিধা দেওয়া, এছাড়া আর কিছুই না। অর্থাৎ ভারত কিন্তু কিছুটা উদারতা দেখাচ্ছে, বাট বাংলাদেশ মনে করে এগুলো ফালতু। আসলে হচ্ছে কি, এই বিষয়গুলো তো সরকারও কোনো দিন প্রচার করে নাই, আর এই বিষয়গুলো নিয়ে কেউ প্রচারও করে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের পাবলিক তো উইলিংলি সুদ খুঁজে বাইর করবে কীভাবে ভারতকে দোষারোপ করা যায়, রাইট? দেখেন, বাস্তব বিষয়, যে বিষয়গুলো জানা মানুষের দরকার। ভারতকে আপনি ঘৃণা করবেন, কারণ তো থাকতে হবে। তো কারণ যখন আর আপনি খুঁজে পাচ্ছেন না, তখন বানিয়ে বানিয়ে কারণ তৈরি করতে হবে, তাই না? বলতে হবে যে ভারত খালি বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহার করে, তো করবেই তো। সেটাই কি করবে না? চায়না কি বাংলাদেশকে বাজার হিসেবে ব্যবহার করে না? পরিবর্তে বাংলাদেশ থেকে কী এমন পণ্য চায়না নেয় বলেন তো? তো চায়নার যদি অপরাধ না হয়, তো ভারতের অপরাধ হবে কেন? 2 নম্বরে কি পণ্য নেয়? এই যে পাট ও পাটজাত পণ্য, এই যে কাঁচা পাট, পাটের বস্তা, দড়ি, পাটের তৈরি বিভিন্ন ফিনিশড পণ্য, এগুলো ভারত কিছু আমদানি করে। প্রাণীজাত ও কৃষি পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, প্রাণ, সজীব ব্র্যান্ডের পণ্য। আচ্ছা, প্রাণ কোম্পানির কিছু আইটেম ভারতে যায়, এগুলো দেখছি আমেরিকা এবং কানাডা তো ওই অনেক আছে। বিশেষ করে ইন্ডিয়ান যে গ্রোসারিগুলো আছে বা বাংলাদেশি গ্রোসারিতে বাংলাদেশি এই প্রাণ কোম্পানির প্রচুর পাওয়া যায়। আর চামড়াজাত কিছু পণ্য এই যে ভারতে যায়, প্লাস্টিক পণ্য, কিছু রাসায়নিক দ্রব্য। এই যে এখানে দ্বিপাক্ষিক বাণিজ্যের এই যে একটা বাণিজ্য প্রবাহ দেখেন, বাংলাদেশ রপ্তানি করে তৈরি পোশাক, পাটজাত দ্রব্য, মাছ ও খাদ্য, তুলা। আর এই যে ভারত কি তুলা এবং সুতা, এই যে ভারত তুলা ও সুতা, যন্ত্রপাতি, যানবাহন, তারপরে কৃষিপণ্য, বিদ্যুৎ ও জ্বালানি, অন্যান্য। এই যে ভারত থেকে আমদানি করে $13 বিলিয়ন, বাংলাদেশ রপ্তানি করে $2 বিলিয়ন। তো বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে থাকে $11 বিলিয়ন। তো এর জন্য দায়ী কে? বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ এমন কোনো পণ্য নাই যা ভারতে নাই। তাহলে ভারত খামোকা সেই একই ধরনের পণ্য বাংলাদেশ থেকে কেন নেবে? তারপরেও তো নেয়ার জন্য কী করছে, কিছু কিছু পণ্যের উপরে ডিউটি ফ্রি করে দিয়েছে, যে কারণে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস পণ্য ভারতে যেতে পারে। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস কোম্পানিগুলো কিছুটা হলেও সাহায্য পায়, তাই না? এই তো। এইবার আসেন, মাত্র $11 বিলিয়ন ভারতের পক্ষে গেছে বলে কি করে তারা বলে যে ভারত মানে বাংলাদেশের বাজার যদি ভারতে না থাকে তাহলে নাকি কী হবে, বা একেবারে পুরো হয়ে যাবে,
মানে ভারত একেবারে ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য সব শেষ। দেখেন এইবার আসুন, ভারতের সর্বমোট পণ্য রপ্তানি 24-25 সালে কত? 4,307.42 বিলিয়ন ডলার কিন্তু। এগুলো ডাইরেক্ট পণ্য তো বোঝেন, যেরকম পণ্য আমরা এই যে আমদানি করি এরকম সারা পৃথিবীতে এটা রপ্তানি করে। তো বাংলাদেশে হলে 11 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, কোথায় 437, এখন এর থেকে এটা বাদ দেন, তাহলে 426 বিলিয়ন ডলার সে অন্যান্য দেশে রপ্তানি করে আয় করে, তাই না? তাহলে বাংলাদেশে তারা বেসিক্যালি 1.5-2% তাদের পণ্য মানে ব্যবসা করে, এর বাইরে কিন্তু না। এখন ধরেন যে এই যে 437 বিলিয়নের থেকে মনে করেন 11 বিলিয়ন ডলার কমে গেল ভারতের রপ্তানি, যেটা নাকি বাংলাদেশে করলো না, তো তাতে ভারতের শিল্প বাণিজ্যের কি কোনো সমস্যা হবে? হয়? কারো পকেটে 437 টাকা আছে, সেখান থেকে 11 টাকা ধরেন আপনি কাউকে দিয়ে দিলেন, তো আপনার টাকা কি খুব কমে গেল মনে হবে? বলেন তো মনে হবে কি না? এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এই যে পণ্যের যে পণ্য দেখানো হয়েছে না, যে 4,437 বিলিয়ন ডলার, ওটা শুধুমাত্র পণ্য। বাট এখানে যদি সার্ভিস, বিভিন্ন যে সেবা খাত আছে, এই সেবা খাতের বিষয়গুলো এখানে যদি ধরা হয়, যেমন ধরেন যে তারা নানা রকম সেবা, যেমন ওই যে তাদের সিলিকন ভ্যালি আছে না ব্যাঙ্গালোরে, তো ওখানে প্রচুর পরিমাণে কিন্তু ওই যে সফটওয়্যার জাতীয় পণ্য অ্যাপ তৈরি করে বা বিভিন্ন মানে করে, ওটা এক ধরনের সেবা খাত। এছাড়া মেডিকেল যে সার্ভিস যেটা আছে, মেডিকেল সেবা, তাই না, এটা তো একটা সেবা খাত। এইসব যদি যোগ করা হয় তাহলে ভারত বিদেশ থেকে মোর দ্যান 820 বিলিয়ন ডলারের মতো তারা ইনকাম করে। বাংলাদেশ সেখানে 1 বিলিয়ন ডলারও ইনকাম করে না, বুঝছেন? তাহলে বহির্দেশিক বাণিজ্য বা ভারত করে ইনকাম করে 820 বিলিয়ন ডলার, মানে কত? 82,000 কোটি ডলার। বাংলাদেশ কত করে আপনারাই ভালো জানেন, 4 থেকে 4.5 বিলিয়ন এরকম আশেপাশে, এর বেশি না। কোথায় 4,000 আর কোথায় 82,000, তাই না? এখন আপনারা বলেন বাংলাদেশের উপরে ভারতের বাণিজ্য কতটা নির্ভর করে? এখানে একেবারে তথ্যই তো দেওয়া হলো, তাই না? আজে বাজে কোনো কিছু তো দেওয়া হলো না। এর ভরেও কি আপনারা বলবেন যে ভারত বাংলাদেশের উপরে নির্ভর করে? নাকি তারপরও যে যার দেখতে নারী তার চলন দেখা কোনটা? ধন্যবাদ।